আধুনিক যোগাযোগ ব্যবস্থায় অগ্রসর আমাদের এই বিশ্ব, যাদের হাত ধরে আমরা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছি, তাদের গল্পটা আমাদের জানা দরকার। পৃথিবীর বাইরে কি সব ঘটছে, সেই সব প্রতিকূল পরিস্থিতিগুলো সাহসী নভোচারীরা কিভাবে প্রতিরোধ করছে, তার কিছুটা হলেও আমাদের দেখা দরকার। আমাদের নিজ বাসভূমি পৃথিবী যে আমাদের জন্য সর্বোৎকৃষ্ট জায়গা, তাও বোঝা দরকার। হাই গাইস, দিস ইজ রানা ইসলাম রাহাত ফ্রম বন পাখির গল্প। বলছিলাম 2013 সালে রিলিজ হওয়া কালজয়ী গ্র্যাভিটি মুভিটির কথা। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা প্রবাহ। মুভির শুরুতে দেখা যায় নাসার এক এক্সপ্রেস মিশনে এক্সপ্লোরার স্পেস শাটলে করে কিছু নভোচারীরা মহাকাশে এসেছে। স্পেস শাটল হলো একাধিকবার ব্যবহার করা যায় এ ধরনের মহাকাশযান। এর সাহায্যে মানুষ বা অন্যান্য যন্ত্র সামগ্রীকে মহাকাশে পরিবহন করানো হয়। স্পেস শাটল ব্যবহার করেই পৃথিবীর বাইরের কক্ষপথগুলোতে বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলো স্থাপন করা হয়েছে। মহাকাশে আসা এই নভোচারীদের মিশন হচ্ছে STS-157, যার কাজ হলো হাবল স্পেস টেলিস্কোপে নতুন এক ধরনের স্ক্যানিং ডিভাইস অ্যাটাচ করানো এবং এর সাথে টেলিস্কোপটির বিভিন্ন হার্ডওয়্যারগুলোকে আপগ্রেড করা। হাবল টেলিস্কোপ হলো মহাকাশে ভাসমান পৃথিবীর প্রথম এবং একমাত্র দূরবীক্ষণ যন্ত্র। এই মিশনে তাদের কমান্ডার হচ্ছেন ম্যাট কোয়ালস্কি। তিনি অনেক অভিজ্ঞ একজন নভোচারী। তার সহকারী হিসেবে আছেন একজন সায়েন্টিফিক ইঞ্জিনিয়ার রায়ান স্টোন। রায়ান মহাকাশযান থেকে বেরিয়ে আসে। সে স্পেস টেলিস্কোপটিতে যন্ত্রাংশ লাগাতে থাকে। এটি রায়ানের প্রথম মিশন, তাই তার কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছিল, কেননা পৃথিবীতে তো এতদিন তাকে স্থলে কাজ করতে হয়েছিল, আর এখানে তো অভিকর্ষ বল নেই, তাই তাকে এখানে ভেসে ভেসে কাজ করতে হচ্ছে, যেটা তার জন্য বেশ কষ্টকর। তবে ম্যাট তাকে সাহায্য করছিল। তারা এই মিশনে 7 দিন থেকে রয়েছে। আজই তাদের শেষ দিন। কমান্ডার ম্যাট একজন মজার মানুষ। হঠাৎ করে ম্যাট জিজ্ঞাসা করে রায়ানের কাছে এই মহাকাশের সবচাইতে সুন্দর ব্যাপারটা কি। রায়ান উত্তরে বলে, নীরবতা। পৃথিবীতে আমরা যেই নীরবতার প্রশান্তি কখনোই পাবো না, মহাকাশে ঠিক সেই নীরবতাটাকেই খুঁজে পাওয়া যায়। তারা তাদের কাজ শেষ করেই ফেলেছিল, কিন্তু ওই সময়ই তাদের মিশন কন্ট্রোলারের কাছ থেকে খবর পায় দূরে একটি স্যাটেলাইট ব্লাস্ট হয়ে গিয়েছে, আর তার মাধ্যমে যেই ধ্বংসাবশেষের ঝড় তৈরি হয়েছে তা রকেটের চেয়েও দ্রুত গতিতে তাদের দিকেই ধেয়ে আসছে। তাই তাদের মিশনকে সেখানেই থামিয়ে দিতে বলা হয়, আর তাদেরকে স্পেসশিপে করে দ্রুত পৃথিবীতে ফিরে আসতে বলা হয়। এই স্যাটেলাইট ধ্বংসের ফলে যে ধ্বংসাবশেষের ঝড় সৃষ্টি হয়েছে তা আশেপাশের অন্য সকল স্যাটেলাইটগুলোকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে দিয়েছে। এতে করে ম্যাট ও রায়ানদের পৃথিবীতে যোগাযোগের ব্যবস্থারও ব্যাঘাত ঘটতে থাকে, কেননা বেশ কিছু যোগাযোগের স্যাটেলাইট ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। তারা স্পেসশিপে উঠতেই ধরে, আর ওই সময়ই ধ্বংসাবশেষের ঝড় এসে তাদের মহাকাশযানে আঘাত হানে। মহাকাশযানটি ক্ষতিগ্রস্ত হয়। সেটি আঘাতের বেগে ঘুরতে থাকে। কিছু ধ্বংসাবশেষ এসে এমন একটা প্যানেলে আঘাত করে যাতে আবার রায়ান যুক্ত ছিল। প্যানেলটি ভেঙে গেলে রায়ান মহাকাশযান থেকে আলাদা হয়ে যায় এবং সে পৃথিবী থেকে অনেক দূরে চলে যেতে থাকে। তাকে কাছাকাছি থাকতে হলে তার শরীরে লেগে থাকা প্যানেলটিকে খুলে তাকে আলাদা হতে হবে, না হলে এটার বেগ তাকে অদূর মহাকাশে নিয়ে হারিয়ে যাবে। রায়ান নিজেকে ওই প্যানেলটি থেকে আলাদা করে, কিন্তু এই সময়ের মধ্যেই সে বেশ দূরে চলে এসেছে। সে মহাকাশে ভাসছিল। ভয় পেয়ে দ্রুত শ্বাস নেবার ফলে তার সিলিন্ডারের অক্সিজেন লেভেল কমতে থাকে। সে একা আলাদাভাবে মহাকাশে ভাসতে থাকে। সে ভাবে সে হারিয়ে গেছে, সে আর বাঁচতে পারবে না, তার জীবন এখানেই শেষ। কিন্তু তখনই সে হঠাৎ ম্যাটের আওয়াজ শুনতে পায়। স্পেস স্যুটে থাকা কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে ম্যাট রায়ানকে বলে সে কোথায় আছে এবং তাকে তার স্পেস স্যুটের লাইটটি জ্বালিয়ে দিতে বলে। কিছু সময় পর ম্যাট রায়ানের কাছে চলে আসে। রায়ানকে তার স্যুটের সাথে লাগিয়ে নেয়। ম্যাটের স্যুটটি ছিল বিশেষ ধরনের স্যুট, যেটা কিছুটা মহাকাশযানের মতো করেই নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু রায়ানেরটা তো এমন নয়। তাই রায়ান এভাবেই মহাকাশে ভেসে বেড়াচ্ছিল। ম্যাট রায়ানকে সাথে করে নিয়ে তাদের মহাকাশযানের দিকে যেতে ধরে। সে রায়ানকে বলে তার ঘড়িতে 90 মিনিট সেট করে নিতে, কেননা এই ধ্বংসাবশেষের ঝড় যে গতিতে এগোচ্ছিল তাতে এগুলো 90 মিনিটের মধ্যেই তাদের পুরো কক্ষপথকে পূরণ করে আবার তাদের দিকেই ফিরে আসবে। রায়ান তার ঘড়িতে সময়টি সেট করে নেয়। ওই সময় দেখা যায় অন্য এক নভোচারী ভেসে ভেসে ঠিক তাদের দিকে এগিয়ে আসছে। ম্যাট রায়ানকে নির্দেশ দেয় নভোচারীটিকে ধরে নিতে। রায়ান অনেক কষ্টে নভোচারীটিকে ধরে নেয়, কিন্তু দুঃখের বিষয় হলো নভোচারীটি মৃত ছিল। নভোচারীটি তাদের সাথেই কর্মরত ছিল। দুর্ভাগ্যজনকভাবে সে মারা গেছে। ম্যাট আর রায়ান এরপর অনেক কষ্টে তাদের মহাকাশযানে ফিরে আসে, কিন্তু এসে তারা দেখতে পায় তাদের সহকারে সবকটি নভোচারী মারা গিয়েছে।
আর মহাকাশ যানটিও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত। এটিতে করে পৃথিবীতে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ম্যাট সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে 1450 কিলোমিটার দূরে যাবে। সেখানেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে, যেখান থেকে কোনো একটা মহাকাশ যান নিয়ে তারপর তারা পৃথিবীতে ফিরতে পারবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মূলত এক ধরনের বড় মহাকাশ যান, যেটা মহাকাশে থেকে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। এটাতে এত জায়গা রয়েছে যে সেখানে মহাকাশচারীরা বসবাসও করতে পারে এবং সেখানে বিভিন্ন ধরনের মহাকাশ যানও রাখা হয়ে থাকে। তো আর কোনো উপায় না থাকায় তারা সেদিকেই যেতে ধরে। কিন্তু এদিকে আবার রায়ানের অক্সিজেন প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেটি মাত্র 2%-এ নেমে এসেছে। এর পাশাপাশি আবার ম্যাটের স্যুটের জ্বালানিও প্রায় শেষ। কোনো মতো তারা স্টেশনের কাছাকাছি চলে আসে, কিন্তু তারা দেখতে পায় স্টেশনে কোনো নভোচারী নেই। সবাই ইতিমধ্যেই চলে গিয়েছে। পুরো স্টেশনটা একেবারেই ফাঁকা। এই স্টেশনে দুটো ছোট আকারের মহাকাশ যান থাকার কথা, কিন্তু সেখানে রয়েছে শুধুমাত্র একটি। সেটাও আবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটার প্যারাশুটটা বের করে ফেলা হয়েছিল। বিনা প্যারাশুট ব্যবহার করে পৃথিবীতে ল্যান্ড করা প্রায় অসম্ভব। অন্য যে ছোট মহাকাশ যানটা থাকার কথা ছিল সেটা নিয়ে হয়তোবা অন্যান্য নভোচারীরা অলরেডি পৃথিবীতে চলে গিয়েছে, তাই স্টেশনটি এখন একেবারেই ফাঁকা। রায়ান একেবারে হার মেনে যায়, কিন্তু ম্যাট বলে সামনেই রয়েছে চাইনিজ স্টেশন, আর এখানেই হয়তোবা দুই একটা থ্রাস্ট বা ক্যাপসুল থাকতে পারে, যাতে উঠে আমরা সামনের চাইনিজ স্টেশনে যেতে পারবো। আর ওখান থেকে কোনো একটা মহাকাশ যান পেলে সেটাকে নিয়ে আমরা অবশেষে পৃথিবীতে ফিরতে পারবো। এই থ্রাস্ট বা ক্যাপসুলগুলো হচ্ছে ক্ষুদ্র এক ধরনের মহাকাশ যান, যার সাহায্যে মহাকাশের কিছু দূরত্ব অতিক্রম করা সম্ভব। ম্যাটের স্যুটের জ্বালানি এই সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। ম্যাট তার স্যুটের সর্বশেষ জ্বালানিটুকু দিয়ে তাদেরকে স্টেশনের দিকে ফায়ার করে, যাতে এই বেগে তারা দুইজন স্টেশনে এসে ধাক্কা পায়। ম্যাট রায়ানকে বলে স্টেশনে ধাক্কা পেলে সে যা হাতে পাবে তা দিয়ে যেন নিজেকে ওই স্টেশনের সাথে আটকে ফেলে, নয়তোবা সে ছুটে গিয়ে এই সীমাহীন মহাকাশে হারিয়ে যাবে। কিন্তু এবার স্টেশনে ধাক্কা লাগার ফলে তাদের মধ্যকার সংযুক্ত বেল্টটা ছিঁড়ে যায়। এতে করে তারা দুইজনই আলাদা হয়ে যায়। তারা অনেক চেষ্টা করছিল স্টেশনের কোনো কিছু ধরার, কিন্তু কিছুতেই তারা পারছিল না। ভাগ্যক্রমে রায়ানের পা আটকে যায় ওই স্টেশনের থাকা প্যারাশুটের রশিতে। ম্যাট আলাদা হয়েই যাচ্ছিল, কিন্তু তখনই রায়ান ম্যাটের স্যুটের বেল্টটিকে ধরে ফেলে। রায়ানের পা সামান্য কিছু দড়িতেই বেঁধেছিল, তাই ম্যাট সহ তাদের দুজনের প্রেসারে তা ধীরে ধীরে খুলতে থাকে। ম্যাট বুঝতে পারে তাকে বাঁচাতে গিয়ে রায়ান নিজেও স্টেশন থেকে ছুটে যাবে, আর সেও হারিয়ে যাবে এই অশেষ মহাকাশে। ম্যাট রায়ানকে ছেড়ে দিতে বলে, কিন্তু রায়ান তা করে না। সে তাকে টেনে ধরেই থাকে। রায়ান বলে, আমি তোমাকে বাঁচিয়ে নেব, কিন্তু এটা আসলেই কোনোভাবে সম্ভব ছিল না। তাই ম্যাট চায় অন্তত রায়ান বাঁচুক, সে পৃথিবীতে ফিরে যাক। তাদের এই সাহসী গল্পটা সে যেন পুরো পৃথিবীকে জানাতে পারে, তাদের পরিবাররা যেন গর্বের সাথে তাদের পরিচয় দিতে পারে। তাই ম্যাট নিজেই নিজের স্যুটের বেল্টটি খুলে দেয়। এতে সে মারা গেলেও অন্তত রায়ানের বেঁচে যাবার একটা আশা থেকে যাবে। ম্যাট এতক্ষণে অনেক দূরে চলে যায়, কিন্তু রায়ানকে বলে যায় সে যেন পৃথিবীতে ফিরে যায়। রায়ান আশা ছাড়ে না। সে ভাবে স্টেশন থেকে কিছুটা অক্সিজেন নিয়ে ক্যাপসুলে করে সে ম্যাটকে বাঁচাতে যাবে। রায়ান স্টেশনের ভিতরে এসে হেলমেটটাকে খুলে ফেলে। সে যেন তার জীবনটাকে আবারও ফিরে পায়, কেননা তার স্যুটের অক্সিজেন একেবারেই শেষ হয়ে গিয়েছিল। এরপর রায়ান রেডিও সিগন্যালের মাধ্যমে ম্যাটের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। ইতিমধ্যেই ম্যাট অনেক দূরে হারিয়ে গেছে। এরপর রায়ান পৃথিবীতে তাদের মিশন কন্ট্রোলারের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু যোগাযোগ করা আর সম্ভব হয় না। এর কিছুক্ষণ পরই আবার ওই স্পেস স্টেশনে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওখানে আগুন লেগে যায়। রায়ান অনেক কষ্টে ওখানে থাকা একটা ক্যাপসুলের মধ্যে এসে পড়ে। সে ওই ক্যাপসুলটিকে চালিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়তেই ধরে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ক্যাপসুলের প্যারাশুটের রশি ওই স্টেশনে আটকা পড়ে যায়। ক্যাপসুলটি বের হতে না পেরে বাধা পেয়ে উল্টো দিকেই ঘুরে যায়। সেটি স্টেশনের উপরেই ক্র্যাশ করতে ধরে। অনেক চেষ্টায় রায়ান ক্যাপসুলটিকে কন্ট্রোলে আনে। এরপর রায়ান ক্যাপসুল থেকে বের হয়। সে ক্যাপসুলের প্যারাশুটের রশিগুলোকে কাটতে শুরু করে। এরই মধ্যে আবার সেই 90 মিনিট পূরণ হয়ে যায়, আর ওই ধ্বংসাবশেষের ঝড় তার কক্ষপথ পূরণ করে আবারও ফিরে আসে। সেগুলো ক্যাপসুলটিকে আঘাত হানতেই ধরে। তখনই রায়ান রশিগুলোকে পুরোপুরি কেটে ফেলে স্টেশন থেকে ক্যাপসুলটিকে ছাড়িয়ে নেয়। এরপর রায়ান দূর থেকে দেখতে পায় স্টেশনটি ধ্বংসাবশেষের ঝড়ের কবলে পড়ে তছনছ হয়ে যাচ্ছে। রায়ান ক্যাপসুলের ভিতরে চলে আসে, কিন্তু অনেক চেষ্টা করেও সে ক্যাপসুলটিকে স্টার্ট করতে পারছিল না।
পরে জানতে পারা যায় ক্যাপসুলটিরও জ্বালানি শেষ হয়ে গিয়েছে। এবার রায়ান একেবারেই ভেঙে পড়ে। দুর্ভাগ্য যেন তার পিছুই ছাড়ছে না। সে রেডিও সিগন্যালের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করতে থাকে। অবশেষে অনেক কষ্টে তার একজনের সাথে যোগাযোগ হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটা পৃথিবীর অচেনা কোনো একটা সাধারণ মানুষ ছিল। স্পেস সম্পর্কিত কোনো লোকের সাথেই তার যোগাযোগ আর হয়ে ওঠে না। এত কিছু করার পরও শেষমেশ রায়ান এই মহাকাশেই থেমে গেছে। তার কাছে বাহন থাকা সত্ত্বেও সে সেটাকে চালাতে পারছে না। সে ওই অচেনা লোকটির সাথে কথা বলতে থাকে, হয়তোবা এটাই তার জীবনের শেষ কথা বলা। রায়ান নিজের মৃত্যুকে মেনে নিয়ে নিরাশ হয়ে ক্যাপসুলটির অক্সিজেনকে বন্ধ করে দেয়। নিজের চোখ দুটোকে বন্ধ করে সে তার মেয়ে, তার পরিবার এবং সবাইকে মনে করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই রায়ানের হ্যালুসিনেশন হতে থাকে এবং সে ভাবতে থাকে তার কাছে ম্যাট চলে এসেছে। ম্যাট এসে তাকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা দেয়। এবার যে করেই হোক রায়ানকে পৃথিবীতে ফিরতেই হবে। এই হ্যালুসিনেশনের মাধ্যমে রায়ানের মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবতে থাকে সে যদি এই ক্যাপসুলটিকে মহাকাশের মধ্যেই ল্যান্ডিং করার মতো খুলে ফেলে, তবে এতে করে যে বেগের সৃষ্টি হবে তা দিয়েই ক্যাপসুলটির উপরের অংশ চাইনিজ স্টেশনের কাছাকাছি চলে যাবে। কেননা চাইনিজ স্টেশনটি সেখান থেকে মাত্র 100 কিলোমিটার দূরত্বের মধ্যেই ছিল। রায়ান সেটাই করে। ক্যাপসুলের পিছনের বিভিন্ন অংশগুলোকে খুলে ফেলার মাধ্যমে সে চাইনিজ স্টেশনের কাছাকাছি এসে পড়ে। কিন্তু সে এখনই ক্যাপসুল থেকে বের হলে ক্যাপসুলের মাধ্যমে সে যে বেগ পেয়েছে সেই বেগের কারণে সে এই মহাকাশে অনেক দূরে ভেসে চলে যাবে, স্টেশনের দিকে আর যেতে পারবে না। তখনই সে আরো একটা বুদ্ধি খাটায়। তার কাছে থাকা আগুন নেভানোর যন্ত্র দিয়ে সে বেরিয়ে পড়ে মহাকাশে। সেটিকে স্প্রে করার মাধ্যমে সে নিজের বেগ কমিয়ে নিজের গতিকে নিয়ন্ত্রণ করে, যা তাকে ধীরে ধীরে ওই চাইনিজ স্টেশনের কাছে নিয়ে আসে। অনেক কষ্টে সেই ওই স্টেশনের সর্বশেষ কর্নারটাকে ধরে নেয়। রায়ান কোনো মতেই হার মানতে রাজি নয়, কিন্তু ওই সময়ই আবার সেই ধ্বংসাবশেষের ঝড় তার দিকেই ধেয়ে আসতে থাকে। তাকে দ্রুত স্টেশনের ভিতরে ঢুকতে হবে। অনেকটা পথ সে পেরিয়ে এসেছে, সামনেই বিজয়। সে কোনো মতো ওই স্টেশনের একটা ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে, কিন্তু এখানে আবার আরেকটা নতুন সমস্যা দেখা দেয়। ক্যাপসুলটির কন্ট্রোলগুলো চাইনিজ ভাষায় লেখা ছিল, যা রায়ান কিছুতেই বুঝতে পারছিল না। তবে আইডিয়া করে বিভিন্ন বোতাম চাপার মাধ্যমে সে ক্যাপসুলটিকে শেষমেশ অন করে দেয়। সেটা এখন পৃথিবীতে ল্যান্ড করার জন্য প্রস্তুত। তবে ল্যান্ডিংয়ের কাজটি মোটেও সহজ নয়। ল্যান্ডিংয়ের সময় ক্যাপসুলগুলোর বেগ বৃদ্ধির সাথে সাথে অনেক তাপও উৎপন্ন করে। আবার এই ধ্বংসাবশেষের ঝড় এই বেগকে অনেক অংশেই বাড়িয়ে দিতে পারে। কোনো ধ্বংসাবশেষ ক্যাপসুলটিতে আঘাত হেনে সেটিকে ব্লাস্টও করে দিতে পারে। অবশেষে ক্যাপসুলটি পৃথিবীর দিকে নিক্ষিপ্ত হয়। এত কষ্টের পর রায়ান পৃথিবীর বুকে ফিরে আসছে। সেখানে তার পরিবার, নাসার পুরো টিম সবাই তার জন্য অপেক্ষায় রয়েছে। তার কাছে রয়েছে ত্যাগের গল্প, রয়েছে সাহসিকতার গল্প, বেঁচে থাকার আপ্রাণ প্রচেষ্টা। তার জন্য অপেক্ষা করছে বিজয়। এই মিশনে সে হারিয়েছে ম্যাটের মতো সহকারীদের, আর পেয়েছে হার না মানার অদম্য চেষ্টা, যা তার আগামী দিনের বেঁচে থাকার প্রেরণা হবে অন্যান্য সকল নভোচারীদের জন্য উদ্দীপনা। রায়ান পৃথিবীতে সফলভাবে ল্যান্ড করে। তার মনে হতে থাকে পৃথিবীর আলো, বাতাস, পাখির কলরব সবকিছুই তার জন্য বিজয় গান গাইছে। সে খোদাকে ধন্যবাদ জানায় আর মাটিকে আঁকড়ে ধরে এক স্বস্তির নিঃশ্বাস নেয়। সে পেরেছে, সে জয়ী হয়েছে। মানুষের জীবনে অভিকর্ষের প্রয়োজনীয়তা কতটুকু তা এই মুভিতে খুব ভালোভাবেই দেখানো হয়েছে। তাই তো মুভিটির নাম গ্র্যাভিটি। এই মহামূল্যবান পৃথিবী থেকে দূরে গিয়ে অভিকর্ষহীন মহাকাশ থেকে নানা বাধা উপেক্ষা করে রায়ান অবশেষে পৃথিবীতে ফিরে এসেছে। ঠিক এরকমভাবেই হাজারো নভোচারীরা তাদের জীবন বাজি রেখে মহাকাশে কাজ করে যাচ্ছে। আজ আমরা যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা পেয়েছি তারাই এটার কর্ণধার। স্যালুট জানায় সেসব নভোচারীদের, গর্বিত আমরা তাদের জন্য। আপনারা যদি জানতে চান বিয়ের রাতেই কেন এক জীবন মরণের গেম খেলতে হলো, তাহলে এই পাশে আসা ভিডিওটাতে ক্লিক করুন।